আসসালামু আলাইকুম। একে তো বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচি এবং শেখ হাসিনার বক্তব্য ঘিরে আমরা দেশের ভিতরে যে হট্টগোল দেখলাম, তা নিশ্চিতভাবে অবাক করার মতো। কারণ দেশে শুধুমাত্র যে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙচুর করা হয়েছে বা মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে তা কিন্তু না। বরঞ্চ দেশে যারা আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ রয়েছেন এবং বিগত ১৫ বছর যারা অনেক প্রভাবশালী ছিলেন, যাদের অনেক আধিপত্য ছিল, তাদের বাড়িঘরও কিন্তু অনেকটাই ভেঙে চুরমার করে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়াও বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের বিভিন্ন পার্টি অফিস কিন্তু আবারও ২য় দফায় ভাঙচুর করে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। সাধারণত আমরা দেখেছি যে অন্তর্বর্তীকালীন সরকার এর দায়ভার কোনোভাবে নেয়নি। বা অন্তর্বর্তীকালীন সরকার এটাকে নিন্দনীয় একটি কাজ বলেছে এবং যারা করছে তাদেরকে কঠোরভাবে প্রতিহত করার একটি আশ্বাস ইতিমধ্যে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট আকারে করতে দেখেছি। তবে আমাদের দেশীয় যে সকল গণমাধ্যম সমূহ রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে খুব ঢালাওভাবে সুন্দরভাবে উপস্থাপন করা হচ্ছে যে ছাত্র জনতা বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দরা এসব কর্মকাণ্ড করছেন এবং এর পেছনে যে কারণটি রয়েছে সেটি হচ্ছে ফ্যাসিস্ট সরকার যেটি ছিল অর্থাৎ হাসিনার সরকার, ফ্যাসিস্ট হাসিনা, স্বৈরাচার হাসিনা এই সরকারের কোনো কিছু এদেশে থাকবে না। মোট কথায় আওয়ামী লীগের প্রত্যেকটা নেতাকর্মীর বাড়িঘর, শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের কথা বলছি। তাদের প্রত্যেকটা বাড়িঘর ভাঙচুর করা হচ্ছে, মাটির সাথে মিশিয়ে দেওয়া হচ্ছে, পার্টি অফিস মাটির সাথে মিশিয়ে দেওয়া হচ্ছে। এর কারণ হিসেবে যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে ফ্যাসিস্ট স্বৈরাচার বা আওয়ামী লীগ এদেশে থাকবে না। এদেশে রাজনীতি করবে না এবং ছাত্র জনতা এদেরকে নিশ্চিহ্ন করে দিবে। এরকম একটি মোটিভ নিয়ে কিন্তু সাধারণত তারা এ সকল কর্মসূচি পালন করছে। তবে আমি যেটি বললাম যে অন্তর্বর্তীকালীন সরকার উনার Facebook যে পেজটি রয়েছে ভেরিফাইড সেই পেজে কিন্তু কোনোভাবে উল্লেখ করেননি যে এরা বিপ্লবী গণ অভ্যুত্থানকারী অথবা ছাত্র জনতা। উনি খুব স্পষ্টভাবে বললেন যে যারাই এসব করছে তাদের সম্পর্কে উনার কোনো আইডিয়া নেই এবং এটি প্রতিহত করা হবে। সুতরাং এখানে স্পষ্টভাবে বলা যায় যে অন্তর্বর্তীকালীন সরকার প্রকৃতপক্ষে আসলে অনেকটাই দায়সারা মন্তব্য দিচ্ছে। কারণ যেখানে আন্তর্জাতিক গণমাধ্যম সমূহ আ রাতের মধ্যেই এসব কিছু কাভারেজ করে ফেলছে, সেখানে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান আ অ অনেক বিলম্ব করে কিন্তু প্রেস বিজ্ঞপ্তি দিচ্ছেন। যাই হোক আমি ওইদিকে যাচ্ছি না। প্রকৃতপক্ষে আসলে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আওয়ামী লীগ কিন্তু আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দরা আ দ্রুত দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন এবং আ মার্চের মধ্যে তাদের যে ক্ষমতা ছিল সেই ক্ষমতায় পুনরায় বহাল হওয়ার একটি পরিকল্পনা তারা গ্রহণ করেছেন। এর পূর্বে আমি বলে নিচ্ছি যে আওয়ামী লীগ ধানমন্ডি ৩২ পোড়ানোর পরে কিন্তু তারা একটি কর্মসূচি ঘোষণা করেছে। এমনিতেই তো তারা ফেব্রুয়ারিতে লাগাতার কর্মসূচি দিয়েছিল। যদিও এই কর্মসূচি তারা অনেকটাই বাস্তবায়ন করতে সক্ষম হয়েছে। তবে অনাকাঙ্ক্ষিতভাবে তাদের কর্মসূচিকে বিভিন্নভাবে আটকানোর জন্য আ ধানমন্ডি ৩২ এবং দেশে পুনরায় যে সকল আ নৈরাজ্যর সৃষ্টি হয়েছে দেশকে অস্থিতিশীল করার জন্য। এগুলা প্রকৃতপক্ষে আসলে কেন হচ্ছে, কি জন্য হচ্ছে, এর বিশ্লেষণ পাওয়া খুবই মুশকিল। তবে আওয়ামী লীগ তাদের কর্মসূচি দিয়েছিল এবং পালনও করছিল এবং খুবই শান্তিপূর্ণভাবে পালন করেছিল। কোন ধরনের নৈরাজ্য কিন্তু আমরা করতে দেখিনি। তবে এবার আওয়ামী লীগ আবার কিন্তু ধানমন্ডি ৩২ পোড়ানোর পরে ভাঙচুর করার পরে আবারও কর্মসূচি দিয়েছে এবং সেই কর্মসূচিতে তারা উল্লেখ করেছে যে লাগাতার আ অবরোধ এবং বিক্ষোভ কর্মসূচি। তো প্রকৃতপক্ষে এই কর্মসূচি নেতাকর্মীরা আ কিভাবে পালন করবেন বা কি ভিত্তিতে পালন করবেন এটি নিয়ে কিন্তু নেতাকর্মীরা অনেক হিমশিম খাচ্ছেন। কারণ সারা দেশে কিন্তু আ ইতিমধ্যে একটি তাণ্ডব লীলা চলছে আওয়ামী লীগের উপর বা আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের ঘরবাড়ির উপর। তবে সিদ্দিকী নাজমুল আলম যিনি বাংলাদেশ আওয়ামী লীগের সাথে জড়িত ছিলেন এবং উনি সাবেক ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। উনি দেশের বাইরে অবস্থান করছেন।
বর্তমানে এবং উনি কিন্তু নিজে উনার ফেসবুকে একটি বার্তা দিয়েছেন। সেই বার্তাতে উনি উল্লেখ করেছেন যে যে সকল সিনিয়র নেতৃবৃন্দ শুধুমাত্র উনাদের দলের যে সভানেত্রী রয়েছেন, সেই সভানেত্রী ব্যতীত বাকিদের সবাইকে দেশে ফিরে যাওয়ার জন্য আহ্বান জানিয়েছেন এবং দেশে ফিরে গিয়ে প্রয়োজন হলে জেল-জুলুমে যাবেন অথবা নেতাকর্মীদের সাথে আন্দোলনে নামবেন। আর যারা প্রকৃতপক্ষে দেশে যাওয়ার জন্য প্রস্তুত নন, তারা তাদের পদ-পদবি যেগুলা রয়েছে বর্তমানে এবং আ জেলা, উপজেলা পর্যায় থেকে শুরু করে যারাই রয়েছেন প্রত্যেককে তাদের পদ-পদবি থেকে পদত্যাগ করার জন্য কিন্তু আমরা সেই পোস্টে সিদ্দিকী নাজমুল আলমকে বলতে শুনেছি। এবং উনার যে লেখা বা ফেসবুক বার্তা সেখানে আরো স্পষ্ট করে উল্লেখ করেছেন যে আওয়ামী লীগ আন্দোলন সংগ্রাম দেখে এসেছে, আওয়ামী লীগ আন্দোলন সংগ্রাম করে এসেছে। এবং আওয়ামী লীগের আন্দোলন সংগ্রামও কিন্তু বাংলাদেশের মানুষ দেখেছে এবং প্রেক্ষাপট অনুযায়ী আওয়ামী লীগের আন্দোলন সংগ্রামের যে ইতিহাস রয়েছে, সেটির মাধ্যমে আওয়ামী লীগ বিভিন্ন সময়ে বিভিন্ন ক্ষমতার রদবদল করতেও সক্ষম হয়েছে। সেই হিসাবে সিদ্দিকী নাজমুল আলম যেটি বলেছেন যে, আওয়ামী লীগের এই ঐতিহ্যগত আন্দোলনের ধারা বজায় রেখে আওয়ামী লীগ পুনরায় তাদের আন্দোলনে নেতাকর্মীদের সাথে মাঠে নামবে এবং ২৬শে মার্চ তারা দেশে নতুন একটি সূর্যোদয় দেখতে চায়। অর্থাৎ এখানে যে বিষয়টি বোঝানো হয়েছে যে আ প্রকৃতপক্ষে আওয়ামী লীগের প্রত্যেক নেতাকর্মীকে দেশে ফেরার জন্য আহ্বান জানিয়েছেন এবং বলেছেন যে, "আমাদের যেহেতু ঘরবাড়ি সব পুড়িয়ে দেওয়া হয়েছে এবং আমাদের কোনো কিছু নেই শুধুমাত্র প্রাণ ব্যতীত। সুতরাং আমরা দেশের বাইরে আত্মগোপনে থেকে কি লাভ? আমরা দেশে ফিরে যাবো এবং যারা দেশে ফিরে যেতে প্রস্তুত নন, ভয় পাচ্ছেন, আপনারা আপনাদের পদ থেকে পদত্যাগ করুন।" এবং যারা দেশে যাবেন তারা দেশে চলুন এবং আমরা আমাদের নেতাকর্মীদের সাথে আন্দোলন তীব্র থেকে তীব্রতর করে গড়ে তুলব। আর যদি অন্তর্বর্তীকালীন সরকার কোনোভাবে তাদেরকে মামলা-হামলা দিয়ে জেলের মধ্যে পুরে রাখে তাহলে সারা বাংলাদেশেও নেতাকর্মীরা এত পরিমাণ আওয়ামী লীগের নেতাকর্মী যে সারা বাংলাদেশেও কিন্তু আ যতগুলো জেলখানা রয়েছে তার মধ্যে তিল পরিমাণ ঠাঁই হবে না। এরকম বার্তা সাধারণত বলেছেন এবং আ এই আন্দোলনের মাধ্যমে ২৬শে মার্চ পুনরায় আবার আওয়ামী লীগ সরকার গঠন করবে বা ক্ষমতায় বহাল হবে। এরকম কথাও কিন্তু উনি উনার লেখার সর্বশেষ যে অংশ সেখানে উল্লেখ করেছেন। এই যে বিষয়টি, এই বিষয়টি প্রকৃতপক্ষে আসলে ২ টি জিনিস আ বিশ্লেষণ করার মতো। ১ম টি সাধারণত আওয়ামী লীগের যারা নেতারা রয়েছেন তারা এই পোস্ট এবং তাদের মধ্যে ঐক্যবদ্ধতা যে বিষয়টি রয়েছে সেটি নিয়ে একমত হয়ে যদি দেশে ফিরে আসেন তাহলে অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক প্রথমত হয়তোবা আ তারা কারাবাসে চলে যেতে পারেন এবং কারাবাসে চলে গেলে সাধারণত দেশের আওয়ামী লীগের যে সকল নেতাকর্মীরা রয়েছেন তৃণমূল তারা সবাই কিন্তু এই বিষয়টি নিয়ে আন্দোলনের যে তীব্রতা রয়েছে, সেটি তীব্রতা থেকে তীব্রতর পর্যায়ে নিয়ে যেতে সক্ষম হয়ে যাবেন। কারণ তাদের তখন সাহস থাকবে যে নেতারা কারাগারে রয়েছেন সুতরাং আমাদের আন্দোলন করতে বাধা নেই। আমরাও যদি কারাগারে যাই তাহলে কারাগারে যাব। আর ২য় যে বিষয়টি রয়েছে সেটি যদি আ নেতারা দেশে ফিরে আসেন তাহলে আওয়ামী লীগের প্রত্যেকটি ইউনিট কিন্তু সুসংগঠিতভাবে বলিষ্ঠ নেতৃত্ব ফিরে পাবে। আর বলিষ্ঠ নেতৃত্ব যখন চলে আসবে, তখন প্রকৃতপক্ষে কিন্তু যেই আন্দোলনের ডাক দেয়া হবে, সেই আন্দোলন কিন্তু সফলভাবে সম্পূর্ণ করা সম্ভব হবে। সুতরাং এই ২ টি বিষয় মাথায় রেখে এবং সিদ্দিকী নাজমুল আলম যে পোস্ট উল্লেখ করেছেন এবং যে লেখাটিতে যে বার্তাটি তিনি পৌঁছে দিয়েছেন, সেটি যদি প্রকৃতপক্ষে বাস্তবায়ন হয় তাহলে প্রকৃতপক্ষে আসলে ক্ষমতায় ফিরবে কি ফিরবে না সেটা বলতে পারব না। বা সেই বিষয়ে বলাও অনেক আ দূরদর্শিতার ব্যাপার। তবে যেই বিষয়টি সবথেকে সহজভাবে অনুধাবন করা যায় সেটি এই বিষয়গুলো যদি বাস্তবে রূপান্তরিত হয় তাহলে আওয়ামী লীগের যে মাঠ রাজনীতি রয়েছে বা আওয়ামী লীগের যে আন্দোলন সংগ্রামের ইতিহাস রয়েছে সেটি কিন্তু পুনরুজ্জীবিত হয়ে যাবে এবং তৃণমূল পর্যায় থেকে এই আন্দোলনের যে ভিত্তি রয়েছে সেটি কিন্তু গড়ে উঠবে। আর আন্দোলন যদি প্রকৃতপক্ষে দেশব্যাপী জাগ্রত হয়ে যায়, তাহলে এই যে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু এই আন্দোলনগুলোকে থামাতে অনেকটাই হিমশিম খাবে।